গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে মার্চ মাসের 16 এবং 17 তারিখে যে ফুড এসআই এক্সাম আসতে চলেছে এবং তারপরে ক্লার্কশিপের এক্সাম হবে। তো এই দুটো এক্সামের জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 8 নম্বর সেট আনা হয়েছে। এর আগে অলরেডি জিকেজিএস এর ওপর থেকে আমরা 7টা সেট কমপ্লিট করে নিয়েছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সে তোমাদের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর প্লে লিস্ট। তো সেটার উপরে ক্লিক করলে পরপর ক্লাসগুলো সেখান থেকেও করে নিতে পারবে। তো শুরু করছি আজকে জিকেজিএস এর উপর থেকে 8 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে কে? সেবি, আরবিআই, ফাইন্যান্স মিনিস্ট্রি, না এর মধ্যে কোনোটি নয়। তো ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে সেবি। সেবির ফুল ফর্ম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি, তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে। তো এস ফর কি? এস ফর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবির গঠন কবে হয়েছিল? সেবির গঠন হয়েছিল 1988 সালে। সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেবির হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? অবস্থিত মুম্বাইতে সেবির হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে সেবির থেকে, যে সেবির বর্তমান চেয়ারপারসন কে? সেবির বর্তমান চেয়ারপারসন হলেন মাধবী পুরী বুচ। মাধবী পুরী বুচ হলেন সেবির বর্তমান চেয়ারপারসন। আচ্ছা, এখানে অপশানে দেখো আরবিআই আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর ফুল ফর্ম। তো আরবিআই থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। আরবিআই এর ইস্টাবলিশ কবে হয়? এটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে, এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। আরবিআই এর ইস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে। আরবিআই এর ইস্টাবলিশ হয়। আরবিআই এরও হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আরবিআই এরও হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত। আরবিআই এর বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন। আরবিআই থেকে যে কোশ্চেনটা দেবে, এই আরবিআই এর গঠন, আরবিআই ইস্টাবলিশ হওয়ার জন্য কোন কমিটি সুপারিশ করেছিল? তো আরবিআই ইস্টাবলিশ হওয়ার জন্য সুপারিশ করেছিল হিলটন অ্যান্ড ইয়ং কমিটি। হিলটন ইয়ং কমিটির সুপারিশে, হিলটন ইয়ং কমিটির সুপারিশে আরবিআই এর গঠন করা হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, যে আরবিআই এর ফার্স্ট গভর্নর, প্রথম গভর্নর কে ছিল? তো আরবিআই এর ফার্স্ট গভর্নর হলেন ওসবোর্ন স্মিথ। ওসবোর্ন স্মিথ হলেন আরবিআই এর, ওটসবোর্ন স্মিথ হলেন আরবিআই এর প্রথম গভর্নর। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, ওটসবোর্ন স্মিথ কিন্তু ইন্ডিয়ান ছিলেন না। তো এখান থেকে কোশ্চেন দেবে, আরবিআই এর ফার্স্ট ভারতীয়, আরবিআই এর ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিল? তো তার নাম হলো সি ডি দেশমুখ হলেন আরবিআই এর, সিডি দেশমুখ হলেন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। আর প্রথম গভর্নর কোশ্চেন দিলে অ্যান্সার হবে ওটসবোর্ন স্মিথ। আর বর্তমানে কে? বর্তমানে হলেন শক্তিকান্ত দাস। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, ফাইন্যান্স মিনিস্টারিতে এখন বর্তমান কি আছে আমাদের ভারতের ফাইন্যান্স মিনিস্টারকে? বর্তমান ভারতের ফাইন্যান্স মিনিস্টার হলেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। চলে আসো পরবর্তী কোশ্চেনে। লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কিসের থেকে? কোন উদ্ভিদ থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়? সর্পগন্ধা, সিনকোনা, ধুতরা, না নয়নতারা? তো নয়নতারার উদ্ভিদ থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। এখানে যে সর্পগন্ধা, সিনকোনা বা ধুতরা লেখা আছে, এইগুলো প্রত্যেকটা থেকে কিছু না কিছু তৈরি হয়। তো সর্পগন্ধা থেকে তৈরি হয় কি? সর্পগন্ধা থেকে তৈরি হয় রেসারপিন। কোন উপেক্ষার তৈরি হয় কোশ্চেন দেবে। তো সর্পগন্ধা থেকে কোন উপক্ষার পাওয়া যায়? পাওয়া যায় রেসারপিন। এই রেসারপিন কিসের কাজে ব্যবহৃত হয়? কোন ওষুধ তৈরিতে ব্যবহার হয়? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এই রেসারপিন। সিনকোনা গাছ থেকে কি পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন। কুইনাইন পাওয়া যায়। ম্যালেরিয়া
যে জ্বর, ম্যালেরিয়া জ্বরের ঔষধ প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় কুইনাইন। ম্যালেরিয়া জ্বরের ঔষধ হিসাবে ব্যবহৃত হয় কি কুইনাইন। আর ধুতরা গাছ থেকে কোনো উপকার পাওয়া যায় না, ধুতরা গাছ থেকে যা পাওয়া যায় পুরোটাই বিষ, তাই এটা দিয়ে কিছুই কোনো ঔষধ কিন্তু তৈরি করা হয় না। এখান থেকে আরেকটা রিলেট করো, মরফিন। মরফিন এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। মরফিন কিসের থেকে, কোন গাছ থেকে পাওয়া যায়? মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে মরফিন পাওয়া যায়। এই মরফিন কি কাজে ব্যবহৃত হয়? মরফিন ব্যথার উপশম ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যথার উপশম করতে ব্যবহৃত হয় কি, ব্যথার উপশম হিসেবে ব্যবহৃত হয় এই মরফিন, যেটা পাওয়া যায় আফিম গাছ থেকে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে ওপরে ওঠে? তো এর মধ্যে স্থিতিস্থাপক, পৃষ্ঠটান, সান্দ্রতা না জলের ঘনত্ব, কোনটার জন্য জল কৈশিক নল বেয়ে ওপরে ওঠে? তো পৃষ্ঠটানের জন্য জল কিন্তু কৈশিক নল বেয়ে ওপরে ওঠে, তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, গমনে সক্ষম একটা উদ্ভিদের নাম কি? তো গমনে সক্ষম একটা উদ্ভিদ, দুটো উদ্ভিদ আছে, একটা তার মধ্যে এখানে হলো ক্লাইমাইডোমোনাস, অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। এটা গমনে সক্ষম একটা উদ্ভিদ। এছাড়া আরো আর একটা উদ্ভিদ আছে, সেটা কি, সেটা হলো ভলভক্স। ভলভক্স এবং ক্লাইমাইডোমোনাস এমন দুটো উদ্ভিদ যারা গমনে সক্ষম। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে গমনে অক্ষম প্রাণী, গমনে অক্ষম প্রাণী, কোশ্চেন ছিল গমনে সক্ষম উদ্ভিদ, আর আমি আরেকটা বলছি কি গমনে অক্ষম প্রাণী কোনটা? গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ, এটা কিন্তু গমনে অক্ষম প্রাণী। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যারা ফুড এসআইয়ের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে মার্চের 16-17 তারিখে এক্সাম ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ এই চ্যানেলেই কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। শুধুমাত্র ফুড এসআই, পিএসসির মিসলেনিয়াস, ক্লার্কশিপ নয়, এছাড়া পুলিশের এক্সাম এবং এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করায় প্রতিটা এক্সামের জন্য এই চ্যানেলে কিন্তু তোমাদের লাইভ ক্লাস সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ প্রোভাইড হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতেও সেই ক্লাসটা দেখতে পারবে। তো এই সমস্ত ব্যাচে যদি তোমরা অ্যাড হতে চাও, কারণ ব্যাচেই সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়, কখন কোন ক্লাস হবে বা কোনো এক্সট্রা ইনফরমেশন হলে সেগুলো সমস্ত কিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে সেখান থেকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেল থেকেই তোমরা সম্পূর্ণ জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং আর ইংলিশের ক্লাসগুলো পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা ইউটিউব চ্যানেল, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে, তো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সামনে যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও, সেই এক্সামের জন্য তোমরা যদি নির্দিষ্ট ব্যাচেও যদি অ্যাড হতে চাও, তো যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হয়েছে সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে সেখান থেকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের গাইড করা হবে। চলে আসো পরের কোশ্চেন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ প্রথমে বাড়ে তারপর কমে, একই থাকে, বাড়ে না কমে? তো টেম্পারেচার যখন বৃদ্ধি পাবে অর্ধপরিবাহীর রোধ কিন্তু ধীরে ধীরে কমে যাবে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে দুটো জিনিস হয়, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি এখান থেকে কোশ্চেন দেয় যে পরিবাহিতার সঙ্গে কি সম্পর্ক, অর্থাৎ পরিবাহিতা কি হবে, পরিবহন কিন্তু বাড়বে, পরিবাহী বৃদ্ধি পাবে, আর রোধ কি হবে, রোধ কিন্তু কমবে যখন তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ কমবে এবং পরিবাহিতা বাড়বে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানে কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন, পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? 14 নম্বর, 17 নম্বর, 18 নম্বর না 29 নম্বর?
তো এই কোন আর্টিকেলের আন্ডারে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী এই পুরস্কারগুলো প্রোভাইড করে থাকে? তো এটা প্রোভাইড করে 18 নম্বর আর্টিকেল অনুযায়ী। 18 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসে বলা আছে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বাকি আর্টিকেলগুলো যদি রিলেট করাই, তো এখানে দেখো যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটা আর্টিকেলই কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। ফান্ডামেন্টাল রাইটস কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত? আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত প্রত্যেকটা আর্টিকেলকে বলা হয় মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। এটা কোন ভাগের মধ্যে পড়ে, কোন পার্টের মধ্যে পড়ে? তো এটা পড়ে পার্ট নাম্বার 3 মধ্যে পড়ে। তো এখানে দেখো আর্টিকেল 14, আর্টিকেল 17, আর্টিকেল 29 প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো আর্টিকেল 14 কি বলা আছে? আর্টিকেল 14 বলা আছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর ইকুয়ালিটি প্রোটেকশন ল। তো এই দুটো বলা আছে কোথায়? এই দুটো বলা আছে আর্টিকেল নাম্বার 14-তে। অর্থাৎ শর্টে মনে রাখতে পারো। কিভাবে মনে রাখবে শর্টে? ফার্স্টেরটা দেখো ইভিএল অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল, আর পরেরটা লিখেছি দেখো ইপিএল ইকুয়ালিটি প্রোটেকশন ল। তো এটা বলা আছে 14 নম্বর আর্টিকেলে। 17 নম্বর আর্টিকেলে মূলত বলা আছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ বহুবার এক্সামে দিয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে এই আর্টিকেল 17 আর আর্টিকেল 18 এই দুটো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। আর্টিকেল 18 বলা হয়েছে কি কোনো রকম নামের আগে টাইটেল বসানো যাবে না। তো এইভাবে কোশ্চেন দিয়েছে যে কোনো রকম নামের আগে টাইটেল বসানো বা উপাধি বসানো যাবে না, শুধুমাত্র মিলিটারি এবং একাডেমিক উপাধি বাদ দিয়ে। তো এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? এটা বলা হয়েছে 18 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর আর্টিকেল নাম্বার 29-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে প্রোটেকশন অফ মাইনরিটিজ। প্রোটেকশন অফ মাইনরিটিজ অর্থাৎ মাইনরিটিজ মানে কি? অল্প সংখ্যকদের যে সংস্কৃতি আছে, যে ভাষা আছে, যে লিপি আছে, তাদের জাতি ধর্ম ইত্যাদির ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদের কিন্তু বঞ্চিত করতে পারবে না। চলে আসো এবার পরবর্তী কোশ্চেনে। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরউইন চুক্তিতে অনুমোদন করা হয়? কোন চুক্তি? গান্ধী আরউইন চুক্তি। এবং প্রথমবার জনগণের মৌলিক অধিকার পাশ হয়। তো কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধী আরউইন চুক্তি অনুমোদন করা হয়? তার আগে জানো যে গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে মার্চ মাসে। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931-এর মার্চ মাসে। তাহলে এখানে দেখো অপশানে একটাই অপশান যেখানে 1931 আছে, তো অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 1931-এ করাচি অধিবেশনে গান্ধী আরউইন চুক্তি হয় এবং করাচি অধিবেশন হয়েছিল সেই বছর। সেই করাচি অধিবেশনের টাইমে কিন্তু 1931 সালে গান্ধী আরউইনের মধ্যে চুক্তি হয়েছিল। এখান থেকে রিলেট করো যে করাচি অধিবেশনের, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে করাচি অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন 1931 সালে? তো প্রেসিডেন্ট ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন প্রেসিডেন্ট। এর আগের যে দুটো অধিবেশন অর্থাৎ 1929 আর 1930 সেই দুটোতে প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এখান থেকে বাকি এর আশেপাশের যে কংগ্রেসের সেশনগুলো হয়েছিল সেগুলো যদি আমরা রিলেট করাই, এখান থেকে 1930টা ইম্পর্টেন্ট, কারণ 1930-এর যে সেশন সেটা কোথায় হয়েছিল? কংগ্রেসের সেশন হয়েছিল লাহোরে হয়েছিল। সেইটাতে প্রেসিডেন্ট কে ছিল? এক্ষুনি বললাম জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। এই লাহোর অধিবেশনে কি হয়েছিল? লাহোর অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। তো কোশ্চেন দেবে
সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল কোন অধিবেশন থেকে? কংগ্রেসের অ্যান্সার হবে লাহোর অধিবেশন থেকে। কত সালে? 1930 সালে। কে প্রেসিডেন্ট ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। এখানে আরও যদি কিছু ফ্যাক্ট তোমাদের এখানে রিলেট করাই, যেহেতু কংগ্রেসের প্রসঙ্গ এসছে, তো ফার্স্টে এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে কংগ্রেসের ফার্স্ট অধিবেশন কবে কংগ্রেসের এস্টাবলিশ হয়? 1885 সালে কংগ্রেসের এস্টাবলিশ হয়। ফার্স্ট অধিবেশন 1885 সালেই বসে। কোথায় হয়েছিল ফার্স্ট অধিবেশন? বোম্বেতে হয়েছিল ফার্স্ট অধিবেশন। কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন এ ও হিউম, হলেন কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আর ফার্স্ট সেশনের সভাপতি কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ফার্স্ট অধিবেশনের সভাপতি করেছিলেন। এখান থেকে এবার কোশ্চেন দেবে, কংগ্রেসের ফার্স্ট মুসলিম, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে? তো কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হয়েছিলেন বদরুদ্দিন তায়েবজি। কি বললাম? বদরুদ্দিন তায়েবজি। আমি এখানে বি তায়েবজি লিখে দিলাম, তোমরা ফুল নাম লিখে নেবে। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল কে? বদরুদ্দিন তায়েবজি। কোন সেশনে হয়েছিলেন? তিনি মাদ্রাস সেশনে হয়েছিলেন। কত সালে? 1887 সালে তিনি হয়েছিলেন। এবার এখানে নিচের দিকে খেয়াল করো, আমি একটুখানি কালিটা চেঞ্জ করছি এখানে। এছাড়া আরো এখানে ইম্পর্টেন্ট হলো, এরপর কোশ্চেন দেবে যে কংগ্রেসের ফার্স্ট ইংরেজ প্রেসিডেন্ট, কংগ্রেসের ফার্স্ট ইংরেজ প্রেসিডেন্ট কে ছিলেন? তার নাম হলো জর্জ ইউল। তার নাম কি? জর্জ ইউল। জর্জ ইউল কোথায় হয়েছিলেন? জর্জ ইউল হয়েছিলেন এলাহাবাদে, এলাহাবাদের সেশনে, এলাহাবাদের সেশনে। এরপর এখান থেকে ইম্পর্টেন্ট সেশন হলো কি? ইম্পর্টেন্ট সেশন হলো 1896 সেশন। 1896। আরেকটা ইম্পর্টেন্ট হলো একই রিলেটেড 1911। 1896 সেশন কোথায় হয়েছিল? 1896 সেশন এবং 1911 সেশন, দুটো সেশনই হয়েছিল কোথায়? দুটো সেশনই হয়েছিল কলকাতাতে। ক্যালকাটা তখন বলা হতো, তো ক্যালকাটাতে হয়েছিল। তো এই দুটো সেশনের ইম্পর্টেন্স কি? 1896 সেশনের ইম্পর্টেন্স হলো এই সেশনে সর্বপ্রথম বন্দে মাতারাম, বন্দে মাতারাম গাওয়া হয়েছিল। ফার্স্ট বন্দে মাতারাম কে গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট বন্দে মাতরম গানটা গেয়েছিলেন। বন্দে মাতরম গান নেওয়া হয়েছে কোন উপন্যাস থেকে? আনন্দমঠের উপন্যাস থেকে। কার লেখা আনন্দমঠ উপন্যাস? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে। আর 1911 সালে কলকাতা অধিবেশনে, এই অধিবেশনের কি হয়েছিল ইম্পর্টেন্স? এই অধিবেশনের ইম্পর্টেন্স ছিল ভারতের ন্যাশনাল অ্যানথেম, তার নাম কি? তার নাম হলো জনগণ মন। এই জনগণ মন গানটা গাওয়া হয়েছিল ফার্স্ট কোন অধিবেশনে? 1911 ক্যালকাটা অধিবেশনে। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে এই 1896 সালে যে অধিবেশন, এই অধিবেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন রহিমতুল্লাহ সায়ানি। কে ছিলেন? রহিমতুল্লাহ সায়ানি প্রেসিডেন্ট ছিলেন। আর জনগণ মন এই যে গানটা হয়েছিল 1911 সালে সেশনে, এই 1911 সালে সেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? এই সেশনের প্রেসিডেন্ট ছিলেন বিশান নারায়ণ দার। এছাড়া তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আরো দুটো তিনটা ফ্যাক্ট আছে, সেগুলো মুখে বলে দিচ্ছি, এখানে লেখা সম্ভব নয়। যদি কোশ্চেন আসে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কে, তো ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট হলো অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট তো ইনিও কিন্তু কলকাতা সেশনে ছিলেন। কত সালে? 1917 সালে। এরপর যদি কোশ্চেন দেয় তোমাদের যে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? কারণ অ্যানি বেসান্ট ছিলেন আয়ারল্যান্ডে, তিনি ভারতীয় ছিলেন না। পরবর্তীতে তিনি ভারতের রেজিস্ট্রেশন প্রসেস অনুযায়ী তিনি ভারতের নাগরিকত্ব অর্জন করেন, কিন্তু তিনি কিন্তু ফার্স্ট ভারতীয় মহিলা ছিলেন না। তো যখন তুই কোশ্চেন দেয় প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে সরোজিনী নাইডু। যদি এখান থেকে তারপর কোশ্চেন দেবে, আর সরোজিনী নাইডু কোন সেশনে? 1925 সালের সেশনে। কোথায়? কানপুর থেকে, উত্তরপ্রদেশের কানপুর থেকে। এরপর যদি তোমাদের কোশ্চেন দেয় যে মহাত্মা গান্ধী কোন সেশনে সভাপতিত্ব করেছিলেন, মাথায় রাখবে মহাত্মা গান্ধী মাত্র একবারই কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। 1924 সালে কোথায়? বেলগাঁও থেকে তিনি সভাপতিত্ব করেছিলেন। এরপর কোশ্চেন দেবে সুভাষচন্দ্র বসু কোন দুটো সেশন? সুভাষচন্দ্র বসু সর্বপ্রথম 1938 সালে
হরিপুরা সেশন থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তার পরবর্তী বছর 1939-এ তিনি ত্রিপুরি থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন। এরপর এখান থেকে যে কোশ্চেনটা দেবে, যেটা রিসেন্ট কোনো একটা এক্সামে দিয়েছিল, আমার খেয়াল আসে না, যে সব থেকে বেশি টাইম ধরে কে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তো সব থেকে বেশি টাইম ধরে, অবভিয়াসলি স্বাধীনতার আগে সব থেকে বেশি টাইম ধরে, অর্থাৎ 1940 থেকে 1946 সাল পর্যন্ত সব থেকে বেশি টাইম ধরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন আবুল কালাম, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। ইনি কিন্তু সব থেকে বেশি টাইম ধরে 1940 থেকে 1946 সাল পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। এবার যদি কোশ্চেন দেয় ভারতের স্বাধীনতার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, তখন অ্যান্সার হবে জে.বি. কৃপালানি। তিনি কিন্তু ভারতের স্বাধীনতার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। স্বাধীনতার পর প্রথম মহিলা হিসেবে কে প্রেসিডেন্ট হয়েছিলেন? তো অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। তো এতগুলো ইনফরমেশন থেকে তোমাদের প্রত্যেকটা ইনফরমেশন থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। তো এগুলো তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করবে, যেটা মুখে বলে দিলাম সেটা যদি তোমাদের জানা না থাকে তো খাতায় নোট ডাউন করে নেবে। দরকার পড়লে ক্লাসের শেষে ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, রিমাইন্ড করে দেখে বা একটু স্লো মোশনে দেখবে, দেখে তোমরা খাতায় কিন্তু অবভিয়াসলি নোট ডাউন করে নেবে। চলে আসো পরের কোশ্চেন। অরবিন্দ ঘোষ 1893-94 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধটি রচনা করেন? হিন্দু যুগান্তর, ইন্দু প্রকাশ না কোহিনূর? তো তিনি ইন্দু প্রকাশ পত্রিকায় নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধ সেটাকে তিনি রচনা করেছিলেন। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, অপশন সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, জিন্দা পীর কাকে বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কোশ্চেনটা কিন্তু তোমাদের এক্সামে দিয়েছে। তো জিন্দা পীর কাকে বলা হতো? জিন্দা পীর বলা হতো ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। ঔরঙ্গজেবের এই জিন্দা পীর উপাধি ছাড়া আরো আরেকটা উপাধি ছিল। আরো একটা উপাধি কি ছিল? ছিল আলমগীরপুর। কি ছিল? আলমগীরপুর। এই উপাধিও তিনি কিন্তু নিয়েছিলেন। ঔরঙ্গজেব থেকে এবার কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাচ্ছি। ঔরঙ্গজেব কোশ্চেন দেবে যে শিখদের নবম শিখ গুরুকে কে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। শিখদের নবম শিখ গুরু কে ছিলেন? তো শিখদের নবম শিখ গুরুর নাম কি? তার নাম হলো গুরু তেগ বাহাদুর। তো এই গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো ঔরঙ্গজেব থেকে। যদি কোশ্চেন দেয় জিজিয়া করকে পুনরায় বা দ্বিতীয়বারের জন্য কে লাগু করেন? জিজিয়া করকে পুনরায় কে ইমপ্লিমেন্ট করেন, কে লাগু করেন? তো জিজিয়া করকে পুনরায় বা দ্বিতীয়বারের জন্য লাগু করেন কে? ঔরঙ্গজেব লাগু করেছিলেন। তো এখান থেকে তোমাদের মনে কোশ্চেন আসবে যে জিজিয়া কর ফার্স্ট কে লাগু করেছিল? তো জিজিয়া কর ফার্স্ট লাগু করেছিল কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক জিজিয়া কর ফার্স্ট লাগু করেছিল। এরপর জিজিয়া কর থেকে সেকেন্ড কোশ্চেন দেবে, জিজিয়া কর প্রথম ফার্স্ট ব্রাহ্মণদের ওপরে কে লাগু করে? জিজিয়া কর ফার্স্ট ব্রাহ্মণদের ওপর কে লাগু করে? তো জিজিয়া কর ফার্স্ট ব্রাহ্মণদের ওপর লাগু করে ফিরোজ শাহ তুগলক। কে লাগু করে? ফিরোজ শাহ তুগলক ব্রাহ্মণদের ওপর লাগু করে। এখান থেকে কোশ্চেন দেবে যে জিজিয়া কর কে তুলে দিয়েছিল, কে রদ করেছিল? তো জিজিয়া কর তুলে দিয়েছিল আকবর। আবার এরপর জিজিয়া করকে পুনরায় লাগু করে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব থেকে আরো আর একটা ফ্যাক্ট রিলেট করো। ঔরঙ্গজেব কি বানিয়েছিলেন? বিবিকা মাকবারা। কি বানিয়েছিলেন? বিবিকা মাকবারা। এই বিবিকা মাকবারা তার পত্নীর নাম কি? দিলরাস বানু বেগম। তার ওয়াইফের নাম দিলরাস বানু বেগম। এই দিলরাস বানু বেগমের স্মৃতিতে তিনি বিবিকা মাকবারা, যেমন শাহজাহান তার ওয়াইফ মমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন, ঠিক তেমনি ঔরঙ্গজেব তার ওয়াইফের স্মৃতিতে বিবিকা মাকবারা বানান। এবং এই বিবিকা মাকবারাকেই বলা হয় কি? বিবিকা মাকবারাকে বলা হয় দক্ষিণ ভারতের তাজমহল। দক্ষিণ ভারতের
তাজমহল। কোশ্চেন দিয়েছিল দক্ষিণ ভারতের তাজমহল কাকে বলা হয়, বা কোশ্চেন এইভাবে দেবে যে তাজ অফ ডেক্কান, তাজ অফ ডেক্কান কাকে বলা হয়? অ্যান্সার হবে বিবি কা মাকবারা। কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, প্লাস্টার অফ প্যারিস নিচের কোনটিকে উত্তপ্ত করে পাওয়া যায়? কোনটাকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? তো প্লাস্টার অফ প্যারিস জিপসামকে উত্তপ্ত করে কিন্তু প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়, কারণ জিপসামের মধ্যে কিছুটা জল থাকে, সেই জলটাকে যদি হটিয়ে দেওয়া যায়। জিপসামের সংকেত কি? জিপসামের সংকেত হলো CaSO4 2H2O, এটা হলো জিপসামের সংকেত। এর থেকে যদি আমি কিছুটা জল হটিয়ে দিই, হটিয়ে দিলে CaSO4 হাফ H2O, তো এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে পিওপি। পিওপি মানে কি? প্লাস্টার অফ প্যারিস। তোমাদের অনেক সময় কোশ্চেনে পিওপি দিতে পারে, তো মাথায় রাখবে পিওপি এর ফুল ফর্ম কি? পিওপি এর ফুল ফর্ম হলো প্লাস্টার অফ প্যারিস। এর রাসায়নিক নাম কি? এই যে CaSO4 হাফ H2O, এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি, ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট হলো এর রাসায়নিক নাম। এখান থেকে রিলেট করো বাকি যে অপশনগুলো আছে, যে ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হলো CaCO3। এই ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তৈরি হয়? লাইম স্টোন পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট থেকে। আরেকটা রিলেট করো যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট কি? সোডিয়াম বাইকার্বনেট হলো, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হলো NaHCO3। তো কোশ্চেন দেয় যে বেকিং সোডাতে কি পাওয়া যায় বলে, অপশানে থাকবে কি? সোডিয়াম বাইকার্বনেট। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট NaCO3। এটা কিসের সঙ্গে? বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। চলে আসো পরের কোশ্চেন, সর্পগন্ধা গাছে কোন উপকার পাওয়া যায়? এক্ষুনি তোমাদের পড়ালাম, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় কি? গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। রেসারপিন কি কাজে ব্যবহৃত হয়? উচ্চ রক্তচাপ কমানোর কাজে কিন্তু ব্যবহার করা হয় এই রেসারপিন, যেটা সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়। অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কে বলেছেন নৌবিদ্রোহ ভারতের ইতিহাসে নবযুগের সূচনা করে? জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে কে বলেছেন এই কথাটা। বলেছেন রাজনী পামদাত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, বক্তাকে? সুভাষচন্দ্র বসু, CR দাস, গান্ধীজি না অরবিন্দ ঘোষ? তো আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ তবে আমি অপরাধী, মাথায় রাখবে, বহুবার এক্সামে দিয়েছে এটা, উক্তি করেছেন, এটা বলেছেন কে? বলেছেন অরবিন্দ ঘোষ। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। সুভাষচন্দ্র বসু এরকম কি স্লোগান দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু স্লোগান দিয়েছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আশা করি তোমরা প্রত্যেকে জানো এই স্লোগানটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। গান্ধীজি কি স্লোগান দিয়েছিলেন? গান্ধীজি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। তিনি কোন আন্দোলনের সময় এই স্লোগানটা দিয়েছিলেন? তিনি ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সময়, ভারত ছাড়ো আন্দোলনের সময়, ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি এই স্লোগানটা দিয়েছিলেন। কবে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন শুরু? 8 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের শুরু হয়। CR দাস থেকে রিলেট করো, 1923 সালে CR দাস মানে কি? চিত্তরঞ্জন দাস, এবং এনার সাথে আরেকজন হলো মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। এরা দুজন মিলে একটা পার্টির গঠন করে, সেটা কি? সেটা হলো স্বরাজ পার্টি। তো কোশ্চেন দেবে
স্বরাজ পার্টির গঠন কে করেছিল? তো অপশানে হয় মতিলাল নেহেরু থাকবে, নতুবা সিআর দাস থাকবে, যেটা থাকবে সেটা অ্যান্সার মার্কিং করবে। কবে গঠন করেছিল? 1923 সালে স্বরাজ পার্টির গঠন করেছিল। চলে আসো পরের কোশ্চেন, সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কে? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করেন কৃষ্ণ কুমার মিত্র। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার, বহুবার কিন্তু এক্সামে কোশ্চেনটা দিয়েছে। চলে আসো পরের কোশ্চেনে, দি মোর থিংস এ ম্যান ইজ অ্যাশেমড অফ দ্য মোর রেসপেক্টেবল হি ইজ। এটা কার উক্তি? তো এটা হলো জি বি শার উক্তি। এটাও জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, বৈজ্ঞানিক সিবি রামান আবিষ্কার করেন এর মধ্যে কি? রামান এফেক্ট, রামান রে, গাছের জীবন না এক্স রে? তো সিবি রামান, এটা বহুবার পড়িয়েছি, তিনি আবিষ্কার করেছিলেন কি? তিনি আবিষ্কার করেছিলেন রামান এফেক্ট। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই রামান এফেক্টের জন্য তিনি সর্বপ্রথম ভারত থেকে পদার্থবিদ্যায় তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কি প্রাইজ পেয়েছেন? নোবেল প্রাইজ। কবে পেয়েছেন? 1930 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। আর যদি কোশ্চেন দেয় ভারতের সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পেয়েছেন? ভারতের সর্বপ্রথম নোবেল প্রাইজ বা নোবেল বিজয়ী নোবেল প্রাইজ পেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, আর এন টেগর। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল প্রাইজ পেয়েছেন। কবে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1913-তে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কোন উপন্যাসের জন্য? গীতাঞ্জলি। গীতাঞ্জলি উপন্যাসের জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং গীতাঞ্জলি অবভিয়াসলি তিনি কিসের জন্য? সাহিত্যের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। চলে আসো পরের কোশ্চেনে, ট্রেজার আইল্যান্ড কার লেখা? সিডনি শেলডন, আর্থার মিলার, আর এল স্টিভেনসন না সালমান রুশদি? তো ট্রেজার আইল্যান্ড কে লিখেছেন? ট্রেজার আইল্যান্ড লিখেছেন আর এল স্টিভেনসন। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। সালমান রুশদি থেকে তোমাদের দুটো বই রিলেট করায়। সালমান রুশদির যে বইটা বহুবার তোমাদের এক্সামে দিয়েছে সেটা কি? সেটা হলো মিড নাইটস চিলড্রেন। সেটা কি? মিড নাইটস চিলড্রেন। আরেকটা বই যেটা এই বছর এর আগের বছর 2023-এই লিখেছে, সেই বইটার নামটাও মাথায় রাখবে। তার নাম হলো ভিক্টোরি সিটি। তো এই বইটা ভিক্টোরি সিটি, এটা লেটেস্ট বই সালমান রুশদির। আর মিডনাইট চিলড্রেন এই বইটা কিন্তু বহুবার তোমাদের এক্সামে জিজ্ঞাসা করেছে কোশ্চেনটা। তো এই দুটো বই কে লিখেছে? বই লিখেছে সালমান রুশদি। এছাড়া আরো অনেক বই লিখেছে, তো এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই দুটো বই। চলে আসো পরের কোশ্চেন, টাটা আইপিএল 2023 জিতলো কোন ক্রিকেটার? আশা করি প্রত্যেকেই জানো টাটা আইপিএল 2023 জিতেছে চেন্নাই সুপার কিং, সিএসকে জিতেছে। অপশন বি এর সঠিক অ্যান্সার। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল কে? রানার্স আপ টিম ছিল এই গুজরাট টাইটান। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে এই বছর 2023-এ অরেঞ্জ ক্যাপ, 2023-এ অরেঞ্জ ক্যাপ আর 2023-এ পার্পেল ক্যাপ কে জিতেছে? তো 2023-এ অরেঞ্জ ক্যাপ কে জিতেছে? 2023-এ অরেঞ্জ ক্যাপ জিতেছে শুভনাম গিল। কত রান করার জন্য অরেঞ্জ ক্যাপ পেয়েছে? কারণ অরেঞ্জ ক্যাপ দেওয়া হয় কি কারণে? যে ক্রিকেটার এই আইপিএল টুর্নামেন্টে সব থেকে বেশি রান করে তাকেই কিন্তু এই অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। তিনি 890 রান করেছিলেন, সেই কারণে শুভনাম গিলকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়েছিল। আর পার্পল ক্যাপ দেওয়া হয় সব থেকে বেশি, মানে টোটাল ইনিংসে সব থেকে বেশি যিনি উইকেট নেন। তো কে নিয়েছিলেন মোহাম্মদ শামি কিন্তু সব থেকে বেশি উইকেট নিয়েছিল। কটা উইকেট নিয়েছিল? 28টা উইকেট নিয়েছিল। সেই কারণে এনাকে পার্পল ক্যাপ প্রোভাইড করা হয়েছিল। এবং রিসেন্টলি মোহাম্মদ শামিকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এছাড়া এখান থেকে রিলেট করো, এখান থেকে একটা কোশ্চেন দিয়েছিল যে সব থেকে বেশি বার জিতেছে কোন টিম? আইপিএলে সব থেকে বেশি বার উইনার টিম কোনটা?
তো এই আইপিএল এর সব থেকে বেশিবার উইনার টিম এখন দুটো হয়ে গেছে, আগে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ছিল, কতবার 5বার জিতেছে, কিন্তু এই বছর জেতার পর সিএসকে চেন্নাই সুপার কিংও কিন্তু 5বার জিতে গেছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এবং সিএসকে দুটো টিমই কিন্তু 5বার করে আইপিএল এর খেতাব জিতেছে। এই বছর কততম এডিশন ছিল? এই বছর 16তম এডিশন ছিল। চলে আসো পরের কোশ্চেন, ফুটবল খেলার 5বার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ? ইটালি, আর্জেন্টিনা, ব্রাজিল না ফ্রান্স? তো ফুটবল বিশ্বকাপে সব থেকে বেশিবার জয়ী হয়েছে, 5বার জয়ী হয়েছে কোন দেশ? জয়ী হয়েছে ব্রাজিল, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। কিন্তু 2022-এ যে কাতার ওয়ার্ল্ড কাপ হলো, কাতার ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ, কাতার ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ, তাতে উইনার হয়েছে কে? তাতে উইনার হয়েছে আর্জেন্টিনা। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল ফ্রান্স, রানার্স আপ টিম ছিল ফ্রান্স। এখান থেকে রিলেট করো যে এই কাতার 2022-এ কাতার যে বিশ্বকাপ, এই বিশ্বকাপে গোল্ডেন বল কাকে দেওয়া হয়েছে? গোল্ডেন বুট কাকে দেওয়া হয়েছে? আর গোল্ডেন গ্লোভ কাকে দেওয়া হয়েছে? তো গোল্ডেন বল পেয়েছে কে? গোল্ডেন বল পেয়েছে লিওনেল মেসি। গোল্ডেন বুট পেয়েছে এই ফ্রান্সের প্লেয়ার, তার নাম হলো কিলিয়ান কিলিয়ান এমবাপে। আর গোল্ডেন গ্লোভ পেয়েছে কে? গোল্ডেন গ্লোভ পেয়েছে এমি মার্টিনেস, গোল্ডেন গ্লোভ পেয়েছে। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে মাথায় রাখবে। তো এখানে ফিফার প্রসঙ্গ যেহেতু এসে, ফিফার উপরেও কিছু ফ্যাক্ট রিলেট করিয়ে দিই। ফিফার ইস্টাবলিশ কবে হয়েছিল? ফিফার ইস্টাবলিশ হয়েছিল 1904 সালে। ফিফার যে হেডকোয়ার্টার, ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফিফার হেডকোয়ার্টার অবস্থিত জুরিখ, সুইজারল্যান্ডে। জুরিখ সুইজারল্যান্ডে এর হেডকোয়ার্টার অবস্থিত। আর ফিফার বর্তমান প্রেসিডেন্টকে? ফিফার বর্তমান প্রেসিডেন্ট হলেন গিয়ানি ইনফ্যান্টিনো। গিয়ানি ইনফ্যান্টিনো হলেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট। এছাড়া এখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো, যদি কোশ্চেন দেয় এর পরবর্তী বিশ্বকাপ কোথায় হবে, অর্থাৎ 2026-এর বিশ্বকাপ ফুটবল মেন্স ওয়ার্ল্ড কাপ কোথায় আয়োজন করা হবে? তো 3টে দেশে। কোথায় কোথায়? আমেরিকা, ইউএসএর পাশে হলো কানাডা এবং মেক্সিকো। এই 3টে দেশ মিলে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হবে। চলে আসো পরের কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে হয়, কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। তো দেখো সেটা অপশন বিতে আছে, জুন মাসের 5 তারিখে পালন করা হয়, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে 2023-এর যে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল, তার থিম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে এসএসসির এক্সামে, তো মাথায় রাখবে। থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন, কোনো স্পেস নেই, একসাথেই, এখানে উপরে জায়গা নেই বলে আমি এখানে নিচে লিখছি বিট প্লাস্টিক পলিউশন। এইগুলো কিন্তু একদম উইদাউট স্পেস ছাড়া কিন্তু লিখবে বিট প্লাস্টিক পলিউশন। এটা ছিল 2023-এর থিম। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা চালু করেছে? ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, গুজরাট না মধ্যপ্রদেশ? তো এটা চালু করেছে হিমাচল প্রদেশের গভর্নমেন্ট, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এই যে মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যে যোজনা, এই যোজনাতে কি করা হবে? যদি কোনো দুর্ঘটনায় মারা যায়, তাদের বাবা মা যদি ছেড়ে চলে যায়, তাদের বাবা মা যদি, কোনো সন্তানের বাবা মা যদি মারা যায়, তাহলে সরকার তাদেরকে দেখভাল করবে, সেই সমস্ত শিশুদের সরকার দেখভাল করবে। সেটা কি? সেই যোজনাটার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সুখ আশ্রয় যোজনা। হিমাচল প্রদেশের সরকার কিন্তু এই যোজনাটা চালু করেছে। তো হিমাচল প্রদেশের প্রসঙ্গ যেহেতু এসছে, হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার কিন্তু নতুন নিযুক্ত হয়েছে, তার নাম কি? সুখবিন্দর সিং সুকু। সুখবিন্দর সিং সুকু। এখান থেকে রিলেট করো, হিমাচল প্রদেশের বর্তমান যিনি গভর্নর আছেন তার নাম কি? তার নাম হলো শিব প্রতাপ শুক্লা। আর হিমাচল প্রদেশের ক্যাপিটাল অনেকবার পড়িয়েছি, ক্যাপিটাল দুটো, সামার টাইমে ক্যাপিটাল কোথায়? আর
উইন্টার টাইমে ক্যাপিটাল কোথায়, এটা মনে রাখার জন্য ট্রিক্সও বলে দিয়েছি। সামার শুরু হচ্ছে কি দিয়ে, এস দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এস দিয়ে শুরু হবে কি, সিমলা। তো সিমলা হলো সামার টাইপের ক্যাপিটাল। আর উইন্টার টাইমের ক্যাপিটাল কি, উইন্টার টাইমের ক্যাপিটাল হলো ধর্মশালা। চলে আসো পরবর্তী কোশ্চেন। এদের মধ্যে কে অস্ট্রেলিয়ান ক্রিকেটার নন? অ্যারন ফিরেন্স, ইনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মিচেল স্টার্ক, ইনিও কিন্তু অস্ট্রেলিয়ান। স্যাম কারেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার নয়। অপশন ডি এর সঠিক অ্যান্সার। ইনি কোন দেশের প্লেয়ার? ইনি ইংল্যান্ডের প্লেয়ার। এবং এনাকে 2023-এর যে আইপিএল, 2023-এর আইপিএল এর হিস্ট্রি অনুযায়ী 2023 পর্যন্ত কথা বলছি, 2023 পর্যন্ত আইপিএল এ কেনা সব থেকে দামি প্লেয়ার ছিল এই স্যাম কারেন। এবং ইনি কোন টিমের হয়ে খেলেছিলেন? ইনি খুব সম্ভবত পাঞ্জাবের টিমের হয়ে খেলেছিলেন। চলে আসো পরের কোশ্চেনে। সাম্প্রতি কে ইউনেস্কো শান্তি পুরস্কার 2022-এ পুরস্কৃত হলেন? অ্যাঞ্জেলো মার্কেল এই পুরস্কারটা পেয়েছেন। কে পেয়েছেন? অ্যাঞ্জেলো মার্কেল। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ইউনেস্কো থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো তোমাদের। রিসেন্ট যে কেপিএসআর এক্সাম হয়ে গেল, সেখানে কোশ্চেন দিয়েছিল ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত প্যারিসে অবস্থিত। প্যারিস কোথার রাজধানী? প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। প্যারিসের প্রসঙ্গ যেহেতু আসলো, প্যারিস থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করাবো। এই বছর 2024 সালে যে সামার অলিম্পিকটা হবে, সেই সামার অলিম্পিকের আয়োজন করবে কে? সামার অলিম্পিকের আয়োজন করবে এই ফ্রান্সের প্যারিসে। তো এখানে দেখো ইউনেস্কোর ইস্টাবলিশ কবে হয়? ইউনেস্কোর ইস্টাবলিশ হয় 1945 সালে। ইউনেস্কোর বর্তমান যিনি ডিজি পদে নিযুক্ত আছেন, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা শুধুমাত্র এই পিএসসির এই যে ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো নাই, এর পাশাপাশি তোমাদেরকে বারবার বলা হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো চলছে সকালবেলা, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করবে। তোমাদের অলরেডি কিন্তু জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন কমপ্লিট করানো হয়ে গেছে। এই চ্যানেলের প্লে লিস্টে দেখবে, সেখানে দেখবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন, সেটা অলরেডি পড়ানো হয়ে গেছে। সেটা অবভিয়াসলি পড়বে, এটা 2023 সালের। আর এখন যেটা চলছে সেটা হলো জুলাই থেকে ডিসেম্বর 2023। এর মধ্যে অলরেডি আমরা জুলাই এবং আগস্ট মাস কমপ্লিট করে নিয়েছি, সেপ্টেম্বরটা রানিং আছে। তো এগুলো কিন্তু তোমরা ফলো রাখবে, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তো এখানে কি বলছিলাম, ইউনেস্কোর ডিজি পদে কে নিযুক্ত আছেন? ইউনেস্কোর ডিজি পদে এখন বর্তমান যিনি নিযুক্ত আছেন তার নাম হলো অদ্রে আজৌলে। অদ্ভুত নাম, নাম মনে রাখাও একটা সমস্যা। তো যাই হোক, মনে রাখতে হবে কষ্ট করে এক্সামের জন্য। ইউনেস্কোর বর্তমান ডিজি হলেন অদ্রে আজৌলে। এখান থেকে ইউনেস্কো থেকে রিলেট করো, ইউনেস্কোর ফুল ফর্ম কি কোশ্চেন দেয়, লিখে নেবে তোমরা খাতায় নোট ডাউন করে। আমি এখানে বলে দিচ্ছি। ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশন, ইউএন মানে ইউনাইটেড নেশন, ই ফর এডুকেশনাল, এস ফর সায়েন্টিফিক, অ্যান্ড সি ফর কালচারাল, ও ফর অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হলো ইউনেস্কোর ফুল ফর্ম। আবার আরও একবার বলছি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হলো ইউনেস্কোর ফুল ফর্ম। এর হেডকোয়ার্টার অবস্থিত প্যারিসে, ইস্টাবলিশ হয় 1945। বর্তমান ডিজি হলেন অদ্রে আজৌলে। এখান থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় এখন ভারতে টোটাল কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। তো এখনো পর্যন্ত ভারতে টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2023-এ দুটো হয়েছে। তো দুটো যুক্ত হওয়ার পরে এখন হয়ে গেছে কটা? 42টা টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। তো 2023-এ যে দুটো যুক্ত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গের আছে, আর একটা কি আছে, আর একটা আছে কর্ণাটকের। কর্ণাটক। তো পশ্চিমবঙ্গের কোনটা যুক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের বোলপুরের যে শান্তি নিকেতন, বোলপুরের শান্তি নিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। আর কর্ণাটকের একটা মন্দির, তার নাম হলো হসলা টেম্পেল, হসলা মন্দির, হসলা টেম্পেল, সেটা কর্ণাটকের। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে 2023
সালে। তো এই দুটো কারেন্ট ফ্যাক্টে অলরেডি পড়ানো হয়েছে এবং ইম্পর্টেন্ট, যেহেতু রিসেন্ট অ্যাড হয়েছে, তো এই দুটো কিন্তু মাথায় রাখবে। আর যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু শান্তিনিকেতন, যেহেতু পশ্চিমবঙ্গের একটা স্পট ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে, তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। চলে আসো পরের কোশ্চেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিএসআই শর্ট ফর্ম বলা হয় কি, জিএসআই ফুল ফর্ম কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কোথায় লিথিয়ামের খনি আবিষ্কার করেছে রিসেন্টলি, সাম্প্রতি কোথায় লিথিয়ামের খনি? তো জম্মু কাশ্মীরে সাম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লিথিয়ামের খনি পেয়েছে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে রিলেট করো, এর এস্টাবলিশ কবে হয়েছিল? তো এর এস্টাবলিশ অনেকদিন আগে 1851 সালে এর এস্টাবলিশ হয়েছিল। কে এর এস্টাবলিশ করেন? তো এনার নামটাও মাথায় রাখবে, কারণ এখান থেকেও তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছিল। এনার নাম হলো টমাস, এনার নাম হলো টমাস টমাস ওল্ডহাম। টমাস ওল্ডহাম ইনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। কবে করেছিলেন? 1851। এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? এইটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এর হেডকোয়ার্টার অপশানে থাকবে দিল্লি, মুম্বাই, বোম্বে আর কলকাতা। তো অ্যান্সার হবে কলকাতা। কলকাতাতেই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত। চলে আসো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। সাম্প্রতিকে ইউটিউবের সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। তোমরা ক্লাসটা দেখছো ইউটিউবে, সুতরাং ইউটিউব সম্পর্কে কিন্তু একটু আপডেট তোমাদের অবশ্যই থাকতে হবে। তো সাম্প্রতিকে ইউটিউবের সিইও পদে নিযুক্ত হয়েছেন। তো ইউটিউবের সিইও পদে নিযুক্ত হয়েছেন, এনার নাম কি? এনার নাম হলো নেয়াল মোহন। সাম্প্রতি ইউটিউবের সিইও পদে নিযুক্ত হয়েছেন। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। ইউটিউবের এস্টাবলিশ কবে হয়? এস্টাবলিশ হয় 2005 সালে, এবং অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু এটা খুব পপুলার হয়ে যায় ইউটিউবটা। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া কোথায়? আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া ইউএসএ তে এর হেডকোয়ার্টার অবস্থিত। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো, প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোথাও ডাউট থাকলে সেটা আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এর আগের দিনের ক্লাসে তোমাদের মধ্যে একজন ডাউট জিজ্ঞাসা করেছিল যে কান্দালা যে বন্দর, কান্ডালা কান্ডালা বন্দর বলছিল সে যে শুল্ক মুক্ত বন্দর না, কান্ডালা বন্দর শুল্ক মুক্ত বন্দর নয়। মুম্বাই পোর্ট একমাত্র ট্যাক্স ফ্রি পোর্ট, একমাত্র শুল্ক মুক্ত বন্দর। তো ওটা যেটা বলা হয়েছে ক্লাসে সেটাই ঠিক, একটু কারেকশন করে নেবে। একটু তুমি যদি কোথাও দেখে থাকো একটু গুগল সার্চ করে দেখে নাও যে সঠিক অ্যান্সার কি আসছে। তো যাই হোক, তোমাদের ডাউট থাকলে অবভিয়াসলি কোশ্চেন জিজ্ঞাসা করবে, লজ্জা পাওয়ার দরকার নেই। কারণ যদি এখনই তোমরা সেই জিনিসটা তোমার যেটা জানা আছে বা আমারও ভুল হতে পারে, সেটা যদি এই ক্লাসেই যদি কারেকশন না করে নাও, তো পরবর্তীতে এক্সামে যখন কোশ্চেন আসবে তখন সেখানে তোমরা ভুল করবে। তো যাই হোক, জিজ্ঞাসা করেছো ওয়েল অ্যান্ড গুড। আর যদি কোথাও ডাউট থাকে তোমরা অবভিয়াসলি জিজ্ঞাসা করবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবভিয়াসলি লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি এর ফুড এসআই ক্লার্কশিপ এবং আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। অন্যান্য এক্সামের জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তো এই চ্যানেলের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করতে পারো, তাহলে তোমাদেরকে সেখান থেকে গাইড করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।